হাই এভরিওয়ান। আজকের আমাদের ডিসকাশনের টপিক দেখতেই পাচ্ছ যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমে একটা আউটলাইন দেখে নিই আমরা কোন কোন জিনিসগুলো আজকে দেখবো। যে প্রথম কথা, আর্টিকেল 1 to 4 কি কি লেখা আছে, ইভেন প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ইউজ করি, মানে পার্লামেন্ট কিভাবে ইউজ করে, সেই জিনিসগুলো আমরা দেখব। তার সাথে রাজ্য পুনর্গঠন যে কমিটি এবং যে আইন নিয়ে আসা হয়েছিল তার সাথে কোন কোন কমিটি যুক্ত এবং তাদের রেকমেন্ডেশন কি ছিল সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা জানবো। 14টা স্টেটের নাম উইথ ম্যাপের সাথে 6টা ইউনিয়ন টেরিটরিজ থেকে কিভাবে আমরা বর্তমানে 8টা ইউনিয়ন টেরিটরিতে পৌঁছেছি তার গল্প, এবং কিভাবে এক একটা বড় বড় এলাকা বিভক্ত হয়ে দুটো স্টেট তিনটে স্টেটে তৈরি করা হয়েছে সাল ওয়াইজ, সেটা আমরা ম্যাপের মাধ্যমে দেখে নেব। আর লাস্টে পরীক্ষায় কোন কোন অ্যামেন্ডমেন্ট থেকে কোশ্চেন আসে সেই জিনিসটা আমরা এখান থেকে আমরা আলোচনা করে নেব। চলো, তো প্রথম কথা কি আসছে, যে দেখো পার্ট স্কেডিউল আর্টিকেল এগুলো কি জিনিস, এগুলো অলরেডি আমার ডিসকাশন করা আছে আমার চ্যানেলে, সার্চ করে নেবে। প্লে লিস্ট বানানো আছে বেসিক অফ পলিটি বলে, সেখানে এগুলো সব আলোচনা করা আছে। ওকে, তাহলে আমরা একদম ডাইরেক্ট আর্টিকেল 1-এ যাই। আর্টিকেল 1-এ কি লেখা আছে, দ্য নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়ার নাম কি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। মানে কি, ইন্ডিয়া যার নাম ভারত, ভারত কিভাবে তৈরি হয়েছে, অনেকগুলো রাজ্যের সমূহ নিয়ে ইন্ডিয়া তৈরি হয়েছে। এখানে যখন বেসিক অফ পলিটি সার্চ করবে ওখানেও দেখবে ইউনিয়ন আর ফেডারেশন, এটার মধ্যে পার্থক্য কি আছে এটা নিয়েও ভিডিও আছে, ওখান থেকে ইউনিয়ন কথার অর্থ কি দেখে নিই। এবার এই যে আর্টিকেল 1-এ দেখো শুধুমাত্র স্টেটের কথা লেখা আছে, এখানে কোথাও ইউটিস এর কথা লেখা আছে? বলো তো দেখে, আছে কোথাও? নেই তো। তার মানে এই ইউটিসটা কি হলো, এটা গেল কোথায়? এটা লেখা আছে এটা টেরিটরি অফ ইন্ডিয়ার আন্ডারে। যে সাবক্লজ 3 লেখা আছে তার মধ্যে দেখো যে টেরিটরিজ অফ ইন্ডিয়া বলতে কোন জায়গাগুলোকে বোঝাচ্ছে। টেরিটরিজ অফ দ্য স্টেট মানে প্রত্যেকটা স্টেটের যে সীমানা, সে সীমানাকে বোঝাচ্ছে। ইউনিয়ন টেরিটরি স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউলে যতগুলো ইউনিয়ন টেরিটরিজ এর নাম লেখা আছে তাদের এরিয়াকে বোঝাচ্ছে। সাচ আদার টেরিটরিজ অ্যাজ মে বি অ্যাকোয়ার্ড, মানে কি কাল যদি আমরা কোনো নতুন জায়গাকে দখল করি সেটাকেও আমরা আইডেন্টিফাই করবো কি হিসেবে, টেরিটরি অফ ইন্ডিয়া। ক্লিয়ার করতে পারলাম? এবার আমাদের বর্তমানে কি আছে, 28 স্টেট রয়েছে, 8টা ইউটিস রয়েছে বর্তমানে। এই যে এদের প্রত্যেকের নাম কোথায় লেখা আছে, ফার্স্ট শিডিউলে লেখা আছে। এটাই ছিল ফার্স্ট আর্টিকেল, কনস্টিটিউশনের প্রথম আর্টিকেল, যেখানে আমাদেরকে ইন্ডিয়ার নাম এবং তাদের রাজ্য সমূহ তাদের এলাকা সম্বন্ধে আমাদেরকে জানায়। ক্লিয়ার? নেক্সট নেক্সট কি আমরা দেখছি, আর্টিকেল 2। এবার মেইনলি আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 নিয়ে একটু কনফিউশন থাকে। ওকে, চলো ক্লিয়ার করে দিই কনফিউশন কোথায় কোথায় আসতে পারে। প্রথম কথা, এখানে কি লেখা আছে দেখো, অ্যাডমিশন এবং এস্টাবলিশমেন্ট অফ এ নিউ স্টেট, নতুন স্টেট তৈরি বা নতুন স্টেটকে অ্যাডমিট করার কথা লেখা আছে। কে করতে পারে? শুধুমাত্র অনলি পার্লামেন্ট করতে পারে, মে বাই ল। এবং কি নিউ স্টেট সার্চ টার্মস এন্ড কন্ডিশন, এবং কি যে নতুন স্টেট তৈরি করা হবে তার টার্মস এন্ড কন্ডিশনও কে ঠিক করবে? অনলি পার্লামেন্ট ঠিক করতে পারে। এটার মানে কি, এটা তোমার রিলেটেড হচ্ছে সেভেন্থ শিডিউলের সাথে। সেভেন্থ শিডিউলে কি লেখা থাকে, ডিভিশন অফ পাওয়ারের কথা লেখা থাকে তো, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, যেখানে ডিভিশন অফ পাওয়ারের কথা বলা হয়। এবার ধরো বর্তমানে পশ্চিমবঙ্গের কাছে স্টেট লিস্টের মধ্যে ধরো 50টা সাবজেক্ট এরকম দেওয়া আছে, জাস্ট এক্সাম্পল নিচ্ছি, যে 50টা বিষয়ে স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট তার ল বানাতে পারে, সেরকম একটা সাবজেক্ট ধরো পুলিশ। ক্লিয়ার? কিন্তু এবার আর্টিকেল 2 এর মাধ্যমে যখন কোন নতুন স্টেটকে ইউনিয়নের মধ্যে অ্যাডমিট করব আমরা, সেখানে পার্লামেন্ট যদি চায় এই যে 50টা বিষয় ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হয়েছে এই 50টা বিষয় সেম সেম একে নাও দিতে পারে। এর জন্য হয়তো নতুন যে স্টেট তৈরি করা হচ্ছে এর জন্য হয়তো 10টা বিষয় রাখা হলো স্টেট লিস্টে। ওকে, তার মধ্যে হয়তো পুলিশ প্রশাসনকে নাও রাখতে পারে। এই সব কিছুই কে করে, ডিপেন্ড করে শুধুমাত্র পার্লামেন্টের উপরে। ক্লিয়ার? চলো নেক্সট কি, নেক্সট হচ্ছে আর্টিকেল 3। আমি আর্টিকেল 3টা বলার পর দুটোকে আমি অ্যাকচুয়াল ফারাকটা আমি বলছি। এখানে কি লেখা আছে দেখো, আর্টিকেল 3তে ফরমেশন অফ দ্য নিউ স্টেট, অল্টারেশন এরিয়া, বাউন্ডারিজ, নেম চেঞ্জ। মানে ফরমেশন অফ নিউ স্টেট মানে এখানে কি ধরনের ফরমেশনের কথা লেখা আছে, নতুন স্টেট কিভাবে, যে যখন কোনো একটা ধরো এরকম দুটো স্টেট আছে, ওকে, আর এদের এই দুটো স্টেট এদের হয়তো দুটো বাউন্ডারিকে জুড়ে এখানে 3 নম্বর একটা স্টেট তৈরি করে দিল, করতে পারে। বা এরকম একটা বড় স্টেট আছে এখান থেকে এটাকে ভেঙে দুটো স্টেট বানিয়ে দিল, বা এত বড় একটা স্টেট আছে এর এই জায়গাটা কমিয়ে দিল,
স্টেটের এই জায়গাটাকে কমিয়ে দিল, বা নেম আজকে আছে ম্যাড্রাস, কালকে তামিলনাড়ু করে দিল। এই যে জিনিসগুলো যখন করতে পারে, তখন কে করতে পারে? শুধুমাত্র পার্লামেন্ট করতে পারে। ক্লিয়ার? এই জিনিসটাই লেখা আছে, সমস্ত পাওয়ার দেওয়া আছে পার্লামেন্টের কাছে, যে তারা ইনক্রিজ করতে পারে এরিয়া স্টেটের, ডিমিনিশ করতে পারে, অল্টার বাউন্ডারি চেঞ্জ করতে পারে, এবং কি নামও চেঞ্জ করতে পারে। কিন্তু এটার জন্য কিছু ক্লজ আছে। পার্লামেন্ট এটা কিভাবে করবে? প্রথম কথা, পার্লামেন্ট প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশনে একটা বিল নিয়ে আসবে, পার্লামেন্টে বিল নিয়ে আসবে। এই প্রেসিডেন্ট সেই বিলটা পাঠাবে কনসার্ন স্টেট লেজিসলেচার। যদি আমরা এখানে ধরো ওয়েস্ট বেঙ্গলকে এক্সাম্পল হিসেবে নিই, যে আজকে আমরা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলকে ভাগ করব, ভাগ করে সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল তৈরি করব, তাহলে কি হবে? প্রেসিডেন্ট এটা পাঠাবে ওয়েস্ট বেঙ্গলের বিধানসভাতে। এবার বিধানসভা যখন এই বিলটা দেখবে, বিধানসভা হ্যাঁও বলতে পারে, নাও বলতে পারে, কিন্তু এটা কোনো ম্যাটার করবে না। এটা পার্লামেন্ট অথবা প্রেসিডেন্টের কাছে কোনো ম্যাটার করবে না যে স্টেট কি জানাচ্ছে। যদি পার্লামেন্ট মনে করে যে ওয়েস্ট বেঙ্গলকে ভাগ করে দুটো বানানো হবে এরকম স্টেট, পার্লামেন্ট বানাতে পারে। বাট প্রসিডিওর কি? প্রেসিডেন্টের প্রায়র রেকমেন্ডেশন দরকার, এবং সেই প্রেসিডেন্ট সেই বিলটিকে কি করবে? যে স্টেটকে চেঞ্জ করা হচ্ছে তার বিধানসভাতে পাঠানো হবে। ওকে? কিন্তু বিধানসভার যে কথা, সেটা প্রেসিডেন্ট বা পার্লামেন্টের উপর বাইন্ডিং নয়। তাহলে আমরা আর্টিকেল 2 আর আর্টিকেল 3 এর মধ্যে মেন পার্থক্য দেখলাম। আর্টিকেল 2 কোথায় অ্যাপ্লাই হয় আর আর্টিকেল 3 কোথায় অ্যাপ্লাই হয়। দেখো, আর্টিকেল 3 অ্যাপ্লাই হচ্ছে যেটা আমাদের এক্সিস্টিং স্টেট তাদের, আর আর্টিকেল 2 হয় যেগুলো হচ্ছে ফরেন টেরিটরি, সেখানে দুটো জিনিস অ্যাপ্লাই হয়। এবার এটা আমি যখন কিভাবে আমাদের রাজ্যগুলোকে ভাঙা হয়েছিল এবং অ্যাডমিট করা হয়েছিল সেখানটা যখন আমি বোঝাবো, তখন আর্টিকেল 2 আর আর্টিকেল 3 কে ভালো করে এক্সপ্লেন করে দেবো এক্সাম্পলের সাথে। এখন পর্যন্ত আমি 1 2 3 আন্ডারস্ট্যান্ড করে গেলাম। এবার আর্টিকেল 4, 4 নম্বর আর্টিকেল কি বলছে। দেখো, 4 নম্বর আর্টিকেলে এগুলো সব লয়ের ভাষা আর কি, তো একটু টিপিক্যাল ভাষা, আমরা এত কিছুতে যাব না। মেনলি এটা বলতে চাইছে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এর মাধ্যমে যদি কনস্টিটিউশনকে চেঞ্জ করতে হয়, মানে কি অ্যামেন্ডমেন্ট করতে হয়। অ্যামেন্ডমেন্ট বলতে কনস্টিটিউশনকে আমরা যখন চেঞ্জ করি সেটাকে বলি আমরা অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টটা হবে অর্ডিনারি অ্যামেন্ডমেন্ট। ওকে? অর্ডিনারি অ্যামেন্ডমেন্ট হবে, এবং এটা সিম্পল মেজরিটিতেই পার্লামেন্টের উভয় কক্ষ থেকে বিল পাস হয়ে যাবে। এবার এই কথাটা এখানে কেন মেনশন করা হয়েছে, তার কারণ যখন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হয় সেই পাওয়ার দেওয়া হয়েছিল আর্টিকেল 368 এর আন্ডারে। কিন্তু আর্টিকেল 4 কি বলছে? আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এর মাধ্যমে যখন আমরা অ্যামেন্ডমেন্ট করব, তখন আর্টিকেল 368 কে ব্যবহার করার কোনো দরকার নেই। তার রিজন একটা, আর্টিকেল 368 এর মধ্যে অ্যামেন্ডমেন্ট দুভাবে হয়, একটা হয় স্পেশাল মেজরিটি, আর একটা স্পেশাল মেজরিটি প্লাস হাফ স্টেট রাটিফিকেশন। স্টেট রাটিফিকেশন মানে বিলটাকে স্টেটের বিধানসভাতেও পাশ করাতে হবে। এবার এই বিষয়টা কি? স্পেশাল মেজরিটি মানে আমরা কি জানি? স্পেশাল মেজরিটি মানে 2/3 প্রেজেন্ট প্লাস ভোটিং। যখনই আমাদের বিল আসবে স্পেশাল মেজরিটি পাস করাতে যদি হয়, সেখানে 3 জনের মধ্যে 2জনকে ভোট অবশ্যই দিতে হবে, তবেই পাস হবে। আর এই হাফ স্টেট রেটিফিকেশন মানে আমাদের ধরো 28টা স্টেট রয়েছে, তার মধ্যে যে 14টা স্টেট, ওকে, তারা যদি তাদের বিধানসভাতে সিম্পল মেজরিটিতে বিলটাকে পাস করিয়ে দেয়, তখন হচ্ছে কি, এটা পুরো বিলটাই পাস হয়ে গেল। এবার প্রেসিডেন্ট যখন সাইন করবে সেটা অ্যাক্ট হিসেবে ইমপ্লিমেন্ট হবে। যেমন এটার একটা উদাহরণ জিএসটি। ওকে? জিএসটি। বাট আমরা এখানে শুধুমাত্র রাজ্য গঠনের উপরে টা মানে মাইন্ডটা ওই দিকে রাখবো। জিএসটি এখানে আমরা ভাববো না। আমি জাস্ট এখানে আর্টিকেল 368 আমরা ইউজ করছি না রাজ্যকে গঠন করা বা নতুন রাজ্য সৃষ্টি করার ইয়েতে। তাহলে 1 to 4 আশা করি ক্লিয়ার এখান থেকে। এবার নেক্সট আমাদের কি আছে? এবার আছে রাজ্য পুনর্গঠন, যে কমিটিগুলো তৈরি করা হয়েছিল। ওকে? স্টেট রিঅর্গানাইজেশন কমিটি। এই কমিটির প্রথম যে কমিটি, এটাকে বলে লিঙ্গুইস্টিক প্রভিন্স কমিশন, বা ফার্স্ট লিঙ্গুইস্টিক প্রভিন্স কমিশন, অথবা ধর কমিশন, দুটো দিয়ে কোশ্চেন আসতে পারে। এবার এই কমিশনকে কেন তৈরি করা হয়েছিল? মেনলি 1947 থেকে 1950 অব্দি আমরা যদি দেখি, তো আমাদের গোটা সেই সময়ে আমাদের দেশ স্বাধীন হবার পরে কি হচ্ছে, আমাদের স্টেটগুলো তখন রিঅর্গানাইজ থাকে। এবার এই যে ধরো পুরো এই যে এলাকাটা, এই এলাকাটাকে আমরা বলছিলাম ম্যাড্রাস। ওকে? এবার ম্যাড্রাসের মধ্যে মেইনলি কি হচ্ছে, তামিল পিপলও আছে, তেলুগু পিপলও আছে, কন্নড় পিপলও আছে।
এবার এরা চাইছে যে না আমাদেরকে আলাদা করা হোক। আর এই হিসেবে সাউথ ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম, ইভেন কি এখানকার যারা ছিল তাদের তরফ থেকেও, তারাও চাইছে যে আমাদেরকে রিঅর্গানাইজেশন করা হোক। বাট সেই জন্য কি যে কিভাবে রিঅর্গানাইজেশন করা হবে সেটার জন্য ধর কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, এস কে ধর। উনি ওনার রিপোর্ট 4 মাসের মধ্যেই দিয়ে দেন। বাট উনি কি বলেন যে ল্যাঙ্গুয়েজকে বেস করে আমরা কোনো দিনই স্টেটকে আমরা ভাগ করা উচিত নয়, বরং অ্যাডমিনিস্ট্রেশনের যেটা হচ্ছে কনভিনিয়েন্ট হবে সেই অনুযায়ী আমাদেরকে স্টেট ভাগ করতে হবে। যখনই এই রিপোর্ট চলে এলো সবার আগে অ্যাজিটেশন স্টার্ট হয়ে গেল কোথায়? সাউথ ইন্ডিয়াতে। মানুষজন তার বিক্ষোভ করা স্টার্ট করলো, এবং তাদের মানুষের বিক্ষোভ কমানোর জন্য কি করা হলো, সঙ্গে সঙ্গেই দেখো 1948-এই জেবিপি কমিটিকে অ্যাপয়েন্টমেন্ট করা হলো। জেবিপি মানে কি? জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, পট্টবী সীতারামাইয়া, খুব বড় বড় লিডার আমাদের তখনকার। কিন্তু জেবিপি কমিটিও তার রিপোর্ট 1949-এ যখন পেশ করলো তখন বললো, এরাও সেম কথাই বললো, যে ল্যাঙ্গুয়েজকে আমরা বেস করে স্টেট ভাগ করতে পারবো না। এবার 1949 থেকে 1953 যখন সাউথ ইন্ডিয়াতে দেখছে যে না এখানে কোনোভাবেই স্টেট ভাগ হচ্ছে না, তখন 1953-তে পট্টি শ্রী রামালু বলে একজন কংগ্রেস লিডার ছিলেন, যিনি হাঙ্গার স্ট্রাইক করেন অন্ধ্রা স্টেটের জন্য, যে আমাদেরকে তামিল পিপল থেকে আলাদা করে তেলেগু স্পিকিং একটা আমাদের স্টেট বানাতে হবে। এবং তিনি 1953-তে মারা যান। যখন তিনি মারা যান তখন সরকার দেখলো যে এই সময় যদি আমরা স্টেপ না নিই প্রচন্ড বড় একটা বিক্ষোভ সৃষ্টি হবে। সঙ্গে সঙ্গে কি করে দিল সরকার? অন্ধ্র স্টেট, এটা নাম তখন ছিল আন্ধ্রা। আন্ধ্রা স্টেট তৈরি করা হয় কত সালে? 1953-তে। ওকে, প্রথম লিঙ্গুইস্টিক স্টেট আন্ধ্রা। পরবর্তীকালে এটাকে রিনেম করা হয়েছে, অন্ধ্রপ্রদেশ হয়েছে। এবার যখন 53-তে এই এত বড় একটা জিনিস আমরা হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আমাদের হয়েছে, তখন বাকি যে এলাকা রয়েছে ইন্ডিয়ার, তারাও এবার দাবি জানাচ্ছে যে না আমাদেরকেও ভাগ করতে হবে। গুজরাটি স্পিকিং বলছে আমাদেরকে ভাগ করতে হবে, মহারাষ্ট্র স্পিকিং বলছে আমাদেরকে ভাগ করতে হবে। সবাই মোটামুটি গোটা দেশ থেকে এটা আসছে। তখন কি করলো তৎকালীন যে গভর্নমেন্ট ছিল আমাদের, কংগ্রেস গভর্নমেন্ট, তখন কি করলো? ফজল আলী কমিটিকে অ্যাপয়েন্টমেন্ট করলো 1953-তে, এবং ইনি রিপোর্ট দেবেন 1955-এ। ডিসেম্বর মাসের 1953-তে অ্যাপয়েন্টমেন্ট করা হয় ফজল আলী কমিটি। এরা 3জন মেম্বার ছিলেন। হেড ছিল ফজল আলী নিজে, জাস্টিস ফজল আলী, এইচ এন কুঞ্চরু, কে এম পানিক্কর। ক্লিয়ার? এবার এনাদের রিপোর্ট যখন 1955-এ পেশ করে, এনার এই রিপোর্টের ভিত্তিতে প্রথমবার 7 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1956-এ রাজ্য পুনর্গঠন আইন নিয়ে আসা হয়। তাহলে রাজ্য পুনর্গঠন আইন নিয়ে আসার আগে ইন্ডিয়া কিরকম ছিল? 1947 থেকে 1955-56 অব্দি রাজ্য মানে ইন্ডিয়া কিরকম ছিল? ইন্ডিয়া তখন পার্টে বিভক্ত ছিল। কিরকম? 4টে পার্ট। একটা ছিল পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। ক্লিয়ার? এবার পার্ট এ, এটা কাজ, যেখানে গভর্নর প্রভিন্স ছিল সেটা হচ্ছে পার্ট এ তে। পার্ট বি তে প্রিন্সলি স্টেট ছিল যেখানে লেজিসলেশন চলতো, পার্ট বি। পার্ট সি তে ছিল চিফ কমিশন স্টেট ছিল, আর ডি তে শুধুমাত্র একটা স্টেট ছিল, আন্দামান অ্যান্ড নিকোবর। এটা কি 1956-এর আগের কথা বলছি। এবার 1956-এ যখন আমাদের এই অ্যাক্ট চলে এলো, তখন সবার প্রথমে কি করা হলো? এই যে পার্ট এ বি সি ডি ছিল, এটাকে প্রথমে কি করা হলো? ক্যান্সেল করে দেওয়া হলো, যে আর কোনো এভাবে পার্ট থাকবে না। এখন বর্তমানে আমাদের ইন্ডিয়া 14টা স্টেট এবং 6টা ইউটিস হিসেবে কাজ করবে। এবার ম্যাপের সাথে সাথে দেখে নাও যে 14টা স্টেট। প্রথম স্টেট আমি কি বলছি? অন্ধ্রপ্রদেশ 1। সেকেন্ড কি? আসাম 2। 3 নম্বর বিহার। 4 নম্বর বোম্বে। 5 নম্বর জেএনকে। 6 কেরল। 7 আছে মধ্যপ্রদেশ 7। এমপি মধ্যপ্রদেশ বলতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এটা পুরোটা মিলে 7 নম্বর। 8 নম্বরে আছে ম্যাড্রাস, তামিলনাড়ু এলাকাটা, ম্যাড্রাস 8-এ। 9-এ আছে মাইসোর, যেটা বর্তমানে কর্ণাটকা। 10-এ আছে উড়িষ্যা 10। 11-তে আছে পাঞ্জাব, পাঞ্জাব বলতে পাঞ্জাব হরিয়ানা, এটা মিলে 11। 12-তে আছে রাজস্থান। উত্তরাখণ্ড আর ইউপি এইটা মিলে আছে উত্তরপ্রদেশ হয়েছিল।
30, আর 14তে আমাদের পশ্চিমবঙ্গ। ক্লিয়ার হলো? কত সুন্দর আমরা ম্যাপের মধ্যে দেখে নিলাম যে 14টা স্টেট কি কি ছিল। এবার সাথে সাথে আমরা 6টা ইউনিয়ন টেরিটরিও দেখে নেব। 6টা ইউনিয়ন টেরিটরি। দেখো এটা কোন সময়ের কথা বলছি, এটা 1956 এর কথা বলছি আমি। ওকে, যে 6টা ইউনিয়ন টেরিটরি কি কি ছিল। প্রথম কথা, আন্দামান নিকোবর, এটা কোন ইয়েতে ছিল, পার্ট ডি এর মধ্যে ছিল, এটাকে ইউটি বানানো হয়েছিল। দিল্লি, দিল্লিকে ইউটি বানানো হয়েছে। হিমাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ এখানে রয়েছে 4 নম্বর, মণিপুর 5, অ্যান্ড ত্রিপুরা 6। তাহলে 6টা আমার ইউটি বানানো হয়েছিল, আন্দামান নিকোবর, দিল্লি, হিমাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ, মণিপুর, ত্রিপুরা। এবার এই ইউটি গুলা বছরের সাথে সাথে চেঞ্জেস হতে 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 বর্তমানে 2025-এ এসে আমাদের কতগুলো ইউটি, 8টা ইউটি। সেখানে দেখো দিল্লি, আন্দামান, লাক্ষাদ্বীপ এখনো রয়েছে 1956-এ, যেটা ছিল। অ্যাড কি হয়েছে, পুদুচেরি অ্যাড হয়েছে 1962-তে। পুদুচেরি আমরা জানি যে 4টে ডিস্ট্রিক্ট নিয়ে পুদুচেরি হয়, পুদুচেরি, কারাইকাল, এনাম, মাহে, এই 4টে ডিস্ট্রিক্ট নিয়ে পুদুচেরি। চণ্ডীগড়কে তৈরি করা হয় 1966-এ। পাঞ্জাব এবং হরিয়ানার কমন চণ্ডীগড়কে বানানো হয়। জম্মু কাশ্মীর রিসেন্ট হয়েছে, অ্যান্ড লাদাখ 2019-এ। অ্যান্ড দাদরা, নগর হাভেলি, দমন, দিউ, এটা 4টেকে একসাথে একত্রিত করে একটাই ইউটি বানানো হয়েছে 2020-তে। তাহলে সব থেকে লেটেস্ট যদি জিজ্ঞেস করা হয় তাহলে দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন দিউ। এবার ম্যাপটা দেখো এখানে, এটা আমার কি, এটা হচ্ছে আমার দিউ, দেখতে পাচ্ছি এটা আমার দিউ, এটা আমার দমন, এটা আমার দাদরা নগর হাভেলি, এই জায়গাটা। এবং এদের যে 4টেকে মিলে ইউটি বানানো হয়েছে, এদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার কোথায় রাখা হয়েছে, সিলভাসা। ক্লিয়ার? সিলভাসা হচ্ছে এদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার। তাহলে আমরা 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরি আমরা পড়লাম, তার সাথে কিভাবে বর্তমানে 8টা হয়েছে সেটাও আমরা ম্যাপের মধ্যে দেখে নিলাম। এবার নেক্সট যেটা আমরা দেখব যে কিভাবে স্টেটগুলো ভাগ করা হয়েছিল। এবার এখানে একটা জিনিস বলি, সালগুলোরই কারো মনে না থাকে কোনো অসুবিধা নেই, জাস্ট ম্যাপটার জন্য ম্যাপের সাথে সাথে দেখো মুখস্থ হয়ে যাবে। এই দিকগুলোতে মনে রাখবে ইউটি রেখেছি আমি, আর এগুলোতে আমরা সব স্টেট, স্টেট, এগুলো স্টেট। প্রথম কথা কি বলছে, মহারাষ্ট্র এবং গুজরাট ভাগ হচ্ছে, তাহলে এই গোটাটা কি ছিল, আমার বোম্বে ছিল 1956-তে। 60-এ এই দুটো ভাগ হচ্ছে, কেন, গুজরাটি স্পিকিং আর বোম্বে স্পিকিং, ভাগ হয়ে গেল। 1961-এ, 1961-এ কি হচ্ছে, দাদরা অ্যান্ড নগর হাভেলি, এটাকে কি বানানো হচ্ছে, ইউটি বানানো হচ্ছে। দাদরা ও নগর হাভেলিতে কে ছিল, 1954 অব্দি দাদরা নগর হাভেলিতে পর্তুগিজ ছিল, পর্তুগিজ। এবং 1954-এর পর 1961 অব্দি সেখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন লোকালরাই চালিয়েছিল 1961 অব্দি। এবং কি 61-এ এটাকে ইউটির মধ্যে অ্যাড করা হয়। এবার 1962-এ এখানে দেখো গোয়া, এই জায়গাতে থাকবে পুদুচেরি এবং কি দিউ, দমন, এই 4টে জায়গাকে ইউটি বানানো হচ্ছে। 1963-তে নাগাল্যান্ডকে বানানো হচ্ছে, তার কারণ কি, নাগা আন্দোলন চলছিল। নাগাল্যান্ডকে কোথা থেকে ভাগ করা হচ্ছে, আসাম থেকে ভাগ করে নাগাল্যান্ড বানানো হচ্ছে 1963-তে। খুব ইম্পর্টেন্ট, নাগাল্যান্ড কত সালে তৈরি হয়েছিল এটা জিজ্ঞেস করে, সাল জিজ্ঞেস করে, এই সালটা ইম্পর্টেন্ট। 1966-এ কি হচ্ছে, হরিয়ানা, হরিয়ানা কেন তৈরি করা হলো, তার কারণ দেখো এখানে কি আছে, পাঞ্জাবি স্পিকিং আর হরিয়ানাতে হরিয়ানবি এবং হিন্দি স্পিকিং লোক আছে, সেই জন্য কি হলো, হরিয়ানাকে তৈরি করে দেওয়া হলো। এবং এর যে কিছু পাহাড়ি অঞ্চলগুলো ছিল সেটা হিমাচল প্রদেশকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবং কি 1966-এ কি চণ্ডীগড় তৈরি করা হলো, কিসে, ইউটি বানানো হলো। হিমাচল প্রদেশটা এখানে ভুল আছে, কারণ হিমাচল প্রদেশ আমরা 1956-এই দেখেছি ইউটি তৈরি করে নিয়েছিলাম আমরা। তাহলে চণ্ডীগড় তৈরি করা হচ্ছে 1966-এ। তাহলে আমরা হরিয়ানা তৈরি করছি স্টেট হিসেবে, চণ্ডীগড় তৈরি করছি ইউটি হিসেবে 1966 সালে। এবং এই যে হিমাচল প্রদেশ, যেটা 56-তে ইউটি ছিল, সেটা 71-এ এসে কি করে দিচ্ছি, আমরা হিমাচল প্রদেশকে স্টেট ঘোষণা করছি। তাহলে আমরা আরেকবার রিপিট করে নিই প্রপার। মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট 60-এ হয়েছিল, দাদরা নগর হাভেলি 61, গোয়া, পুদুচেরি, দমন, দিউ 62, 63-তে এলো নাগাল্যান্ড, 66-তে এখানে আমি হরিয়ানাকে ভাগ করলাম এবং এর সাথে সাথে কি করলাম, চণ্ডীগড় তৈরি করে দিলাম। এবং 71-এ কি করলাম, হিমাচল প্রদেশকে স্টেট বানালাম। কারণ হিমাচল প্রদেশ ইউটি কত কত সালে ছিল, 56 সাল।
নেক্সট, এবার 1972, এবার নর্থ ইস্টের দিকে আমরা একটু ফোকাস করি। দেখো এখানে তিনটে স্টেটকে তৈরি করা হলো, এক হচ্ছে মেঘালয়, মণিপুর, ত্রিপুরা। এবার মেঘালয়কে বানানোর সাথে সাথে মণিপুরকে যদি বানাতে হয় ত্রিপুরাকেও বানাতে হবে। তার কারণ কি, মণিপুর আর ত্রিপুরা কি ছিল 1956-এ ইউটি ছিল, দুজনের কন্ডিশনই সেম ছিল, সেই জন্য তিনটেকে আমরা স্টেট করে দিলাম। এবং 1972-এ বাকি যে এলাকাটাতে আমরা করলাম কি, অরুণাচল প্রদেশ বলে একটা ইউটি তৈরি করলাম, আর এখানে মিজোরাম বলে আরেকটা ইউটি তৈরি করে দিলাম 1972-তে। এই সব কিছুর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 1975 সিকিম। এর একটু ইতিহাসটা আমরা একটু লিখে নিই। 1947 থেকে 1974 অব্দি সিকিম ছিল প্রোটেক্টরেট অফ ইন্ডিয়া। 1974-এ সিকিম প্রথম হয় অ্যাসোসিয়েট স্টেট, এবং 1975-এ সিকিমকে বানানো হয় স্টেট। এটা আমি কেন লিখলাম, কোশ্চেন এগুলো থেকে আসে সেই হিসেবে। আর খুব ইম্পর্টেন্ট, কত সাল 1975, কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 36। 1987-এ দেখো কোনগুলোকে স্টেট করা হচ্ছে, গোয়া, অরুণাচল প্রদেশ, মিজোরাম। যেটা 72-এ অরুণাচল প্রদেশ এবং মিজোরাম ইউটি ছিল, সেটা বর্তমানে কি হয়ে গেল, স্টেট। গোয়া 1962 থেকে ইউটি চলছিল, 87-এ এসে হয়ে গেল স্টেট। এবং লাস্টে আমরা দেখব 2000 সালে তিনটে, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড। তাহলে ছত্তিশগড় আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ থেকে ভাঙা হয়েছে, ঝাড়খণ্ড ভাঙা হয়েছে বিহার থেকে, উত্তরাখণ্ড ভাঙা হয়েছে ইউপি থেকে। অ্যান্ড সব থেকে লেটেস্ট যদি জিজ্ঞেস করে তখন হবে তেলেঙ্গানাকে আমরা তৈরি করেছি অন্ধ্রপ্রদেশকে ভাগ করে 2024। তাহলে এগুলো একটা বেসিক আইডিয়া আর কি, কিভাবে আমাদের দেশে রাজ্যগুলো গঠন হয়েছে। কোশ্চেন কোথা থেকে আসবে আমরা জানবো না, আমরা শুধু কানেক্টিভিটি তৈরি করতে থাকবো, এইভাবে একটু একটু করে আমরা জানবো প্রত্যেকটা জিনিস। ক্লিয়ার? চলো নেক্সটে কি আছে দেখে নিই। এবার আছে কোশ্চেন কি আছে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গুলো। অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনেক আছে, কিন্তু এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন কি 7 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956, যেটাকে আমরা কি বলি, যার মাধ্যমে রাজ্যগুলো গঠন হয়েছিল, রাজ্য পুনর্গঠন আইনও বলা হয়। কত অ্যামেন্ডমেন্ট, 7 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 36 ইম্পর্টেন্ট বললাম, সিকিম তৈরি করা হয়েছিল। গোয়া খুব ইম্পর্টেন্ট, 56 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1987-এ গোয়াকে স্টেটহুডশিপ দেওয়া হয়। 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991-এ দিল্লিকে বানানো হয় এনসিটি অফ দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি বানানো হয়। এবং 100 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015-এ কিছু ল্যান্ড সোয়াপ করা হয় ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। মানে কি, এখানে কিছু জায়গা বাংলাদেশের ছিল, সেটা বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়, কিছু জায়গায় ইন্ডিয়া ছিল, সেটা ইন্ডিয়া দিয়ে দেওয়া হয়। তার মানে এরকম নয় যে বাংলাদেশের এখানে কিছু জায়গা ছিল, আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখানে চলেছে, এরকম নয়। দুজনের এলাকার মধ্যে যেগুলো যাদের ছিল তাদেরকে রিটার্ন করে দেওয়া হয়। 100 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, বাট অ্যাড করে দিলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রপার গল্প এখানে আমি কি বলতে চাইছিলাম। চলো একবার রিপিট করে নিই প্রথম থেকে। আমরা প্রথমে আর্টিকেল 1-এ কি দেখে নিলাম, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট। কি কি কথা লেখা আছে, কোথায় লেখা আছে, ফার্স্ট শিডিউলে লেখা আছে, এই বিষয়ে জানলাম। আর্টিকেল 2-তে আমরা কি দেখে নিলাম, পার্লামেন্ট নতুন কোন পার্লামেন্টে একমাত্র পারে আইনের মাধ্যমে নতুন কোন স্টেটকে অ্যাডমিট করতে বা তৈরি করতে। 3-তে কি দেখলাম, পার্লামেন্টে একমাত্র আইনের মাধ্যমে পারে কোনো নতুন কোনো স্টেটটাকে তাদের বাউন্ডারিকে চেঞ্জ করতে, নেম চেঞ্জ করতে, জায়গাকে ইনক্রিজ করতে বা ডিমিনিশ করতে পারে কে, পার্লামেন্ট। 4 নম্বরে কি দেখলাম, যে আর্টিকেল 2 এবং 3 যখন আমরা ইউজ করব তখন আমার আর্টিকেল 368 ইউজ করার কোনো প্রয়োজন নেই, অর্ডিনারি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা এই কাজগুলো সব করে নিতে পারি। রিঅর্গানাইজেশন কমিটি কি কি বক্তব্য তাদের পেশ করেছিল, তাদের বক্তব্যে কিভাবে আমাদের সৃষ্টি হয়েছে সেই জায়গাটা দেখলাম। 14টা স্টেট, 6টা ইউনিয়ন টেরিটরিজ থেকে কিভাবে 28 স্টেট এবং 8টা ইউনিয়ন টেরিটরি বর্তমানে আমরা প্রেজেন্টে রয়েছি, পুরো গল্প আমরা শিখে নিলাম বা জেনে নিলাম এখান থেকে। ওকে, যদি ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং কি আমি হয়তো আমার টেলিগ্রামের লিঙ্ক এখানে দিয়ে দেবো, জয়েন করে যাবে। যদি পিডিএফ এর প্রয়োজনীয়তা মনে হয় আমাকে টেলিগ্রামে মেসেজ করবে, আমি পিডিএফ দিয়ে দেবো।
ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। চলো নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও বানাতে পারি দেখি। বাট মেবি আমি ডিলিমিটেশন কমিটির উপর ভিডিও বানাবো, কারণ এটা এখন চর্চাতে বহু চলছে। ওকে, চলো, থ্যাংক ইউ।